আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমরা আজকে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের ধারা বিষয়ে আলোচনা করব। তো ধারা বিষয়ে আলোচনার জন্য আমরা রপ্ত করেছি। তো প্রথম পার্টটা হচ্ছে ধারার বেসিক আলোচনা এবং সূত্রাবলী সম্পর্কে ধারণা। কি ধারা হচ্ছে অনুক্রমের সমষ্টি। একদম সিম্পলি মানে ধারা সে যে ধারাই হোক না কেন সেই ধারাটা হতে হবে সমষ্টি। কি ধরনের? অর্থাৎ বিভিন্ন সংখ্যার একটা নির্দিষ্ট সজ্জিত গচ্ছিত আকারে সমষ্টি। ঠিক আছে, এবার ধারাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ধারা বা সিকোয়েন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। এই সমান্তর ধারাটা কি? সমান্তর ধারা হচ্ছে সমান্তর ধারা শব্দের মিনিংটা হচ্ছে সমান অন্তর যার। সমান অন্তর বলতে আমরা কি বুঝি? অন্তর শব্দের অর্থ হচ্ছে বিয়োগফল, অর্থাৎ সমান বিয়োগফল যার। এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি। গুণোত্তর ধারা হচ্ছে অর্থাৎ গুণ এর যে বিপরীতক আছে সেটা হচ্ছে ভাগ বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ববর্তী এবং পরবর্তী পদের অনুপাত যদি সমান হয় তাহলে সেটাকে গুণোত্তর ধারা বলা হবে। আচ্ছা, এবার চলে আসি সমান্তর ধারা। আবার দু প্রকার তোমরা দেখতে পাচ্ছ। সমান্তর ধারা দু প্রকার। প্রথম কি? প্রথম হচ্ছে সসীম ধারা এবং দ্বিতীয় হচ্ছে অসীম ধারা। সসীম কি? সসীম শব্দের অর্থ হচ্ছে শান্ত, অর্থাৎ যেটা হচ্ছে সীমা আছে, অর্থাৎ যেটা একটা নির্দিষ্ট সীমা আছে সেটাকে আমরা সসীম ধারা বলে থাকি। অসীম ধারা কি? যেটা কোনো নির্দিষ্ট সীমানা নাই, সেটাকে আমরা অসীম বা অনন্ত ধারা বলি। গুণোত্তর ধারা ঠিক একই রকম ভাবে দু প্রকার। সেটা হচ্ছে সসীম ধারা এবং অসীম ধারা। সসীম ধারাটা কি? গুণোত্তরের ক্ষেত্রে, অর্থাৎ যেটা গুণের অনুপাতে বা ভাগের অনুপাতে থাকবে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। এবং এটা যদি সসীম পর্যায়ে থাকে, অর্থাৎ গোনা যায়, গুণে শেষ করা যায়, তাহলে সেটাকে বলা হবে সসীম গুণোত্তর ধারা। এবং অসীম গুণোত্তর ধারা হচ্ছে যেটাকে গুণে শেষ করা যায় না বা ক্যালকুলেশন করে, অর্থাৎ গণনা করে শেষ করা যায় না, সেটাকে বলা হবে অসীম গুণোত্তর ধারা। এবার সমান্তর ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো সমান্তর ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলেই প্রথমে আমাদের ধারা সম্পর্কিত একটা গল্প বলা লাগবে। এটা হচ্ছে বিজ্ঞানী গাউসের একটা গল্প। গাউস কে ছিলেন? গাউস হচ্ছে যিনি প্রথম ধারণা দেন যে ধারা সূত্র সম্পর্কে। ধারা সূত্র কি? তো আমরা গাউসের কোন কাহিনীটার কারণে ধারা সূত্র আবিষ্কার হয় সেই কাহিনীটা আমরা একটু গল্প যদি আমরা পড়ি। অর্থাৎ ম্যাথমেটিক্স হচ্ছে ফিলিংস এর একটা বিষয়। ম্যাথমেটিক্স হচ্ছে খাওয়া যায়, অনুভব করা যায়। খাইতে যেমন খাওয়া সুস্বাদু হলে যেমন আমরা বেশ ভালো ফিলিংস পাই বা ভালো লাগে, ঠিক একই রকম ভাবে ম্যাথমেটিক্সও এমন রকম ভাবে খাওয়া যায়। অর্থাৎ ম্যাথমেটিক্সের ভিতরে একটা আনন্দ বা তৃপ্তি পাওয়া যায়। ওনার ক্লাসের শিক্ষক যখন ওনাদেরকে অঙ্ক দিতেন কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 100 পর্যন্ত ধারার যোগফল নির্ণয় করো। তো 100 পর্যন্ত ধারার যোগফল আমরা সাধারণত যখন সূত্র আবিষ্কার হয়নি তখন কিভাবে করব সেই বিষয়টা আমরা একটু দেখি। প্রথমে 1 প্লাস 2 করব, 3 হবে। এই 3 এর সাথে আবার 3 যোগ করব, 6 হবে। 6 এর সাথে 4 যোগ করব, পরবর্তী পদ 10 হবে। 10 এর সাথে ঠিক একই রকম ভাবে 5 যোগ করব। এইভাবে চলতে চলতে 100 পর্যন্ত যোগ করব। তো 100 পর্যন্ত যোগ করতে গেলে আমাদের ঘটনা হচ্ছে কি, আমাদের যে ক্লাসের টাইম সেটা ওভার হয়ে যায়, আর ওই টাইমে স্যার ঘুমাতো। তো গাউস এই বিষয়টার সমাধানের জন্য অনেক চেষ্টা করবো। তো তখন একটা মজার একটা থিম আবিষ্কার করলো। মজার থিমটা কি আমরা একটু খেয়াল করবো। সেটা হচ্ছে গাউস দেখলো এই 1 আর এই 100 যোগ করলে হয় 101। এবারে সামনে থাকে 99, 99 আর 2 যোগ করলে হয় 101। ঠিক একই রকম ভাবে 98 আর এই 3 যোগ করলে হয় 101। ঠিক এইরকম ভাবে এগিয়ে দেখে যে বিশাল মজার একটা ব্যাপার। সেটা হচ্ছে এখানে 100টা সংখ্যা আছে, সুতরাং 50টা জোড়া হবে, 50টা জোড়া, এবং প্রতিটা জোড়ার মান হবে 100। তো তখন তিনি খুব সহজেই ক্যালকুলেশন করে বলে দিলেন যে এটা আনসার 50-50 স্যার দেওয়ার কিছুক্ষণের ভিতরেই। তো স্যার জিজ্ঞেস করলো যে এটা কি করে সম্ভব। তো গাউস বললো যে এভাবে প্রতিটা জোড়া যোগ করলে হয় 101 আর জোড়া আছে 50টা,
100টা সংখ্যা যেহেতু, তাহলে এটা হচ্ছে 50-50। এই গাউসকে বলা হতো গণিতের রাজপুত্র। অন্তর মানে হচ্ছে দাঁড়ায় হচ্ছে পূর্ববর্তী পদ মাইনাস পরবর্তী পদ। তাহলে পূর্ববর্তী আর পরবর্তী যদি আমরা ক্যালকুলেশন করি, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। এখানে আমরা ক্যালকুলেশন করি 4 থেকে 3 বাদ দিলে 4 থেকে 3 বাদ দিলে 1 হয়। ঠিক সেই জন্য সমান্তর ধারার প্রতি পদের যে ব্যবধান বা বিয়োগ সেটা সবসময় সমান হবে। এই ধরনের ধারাকেই সমান্তর ধারা বলা হয়। এবার সমান্তর ধারার ক্ষেত্রে একটি সূত্র বা একটি আদর্শ ধারা আছে, সেটা কি a প্লাস ডি, a প্লাস 2d। এটা a মানে হচ্ছে প্রথম পদ, এটা আমরা সবাই জানি বা টুকটাক ধারণা পেয়েছি। a প্লাস ডি কে বলা হয় দ্বিতীয় পদ, অর্থাৎ ডিটা কি, ডি কে এখানে সাধারণ অন্তর বলা হয়, অর্থাৎ যেটা আমরা যোগ করি। আর সমান্তর ধারার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় ডি বের করতে হলে বিয়োগ করতে হয়। সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগ করতে হয়, গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণ যেহেতু ভাগ করতে হয়। এই বিষয়টা আমাদের কনফিউশনটা হয়ে যায়। তো এবার হচ্ছে a প্লাস 2d মানে হচ্ছে তৃতীয় পদ। তো এখানে আমরা খেয়াল করবো, যখন 2d বলতেছি তখন তৃতীয় পদ, অর্থাৎ 2 আর 1 একটা ডিফারেন্স আছে, এই বিষয়টা নোট করব। এবার তৃতীয় পদে 1 কম আছে, তাহলে n-1 তম পদে নিশ্চয়ই আরো একটা কম থাকবে, কথাটা ক্লিয়ার হতে হবে। এবার n তম পদে কি হবে, n তম পদে হবে আর একটা কম হবে, তাহলে n এর থেকে একটা কম হলে n-1 হয়। তো তাহলে আমরা এখান থেকে একটা সূত্র আবিষ্কার করতে পারছি যে n তম পদের সূত্রটা কি। n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। n তম পদের সূত্র যদি বলে কততম পদ নির্ণয় করতে হবে বা এততম পদ নির্ণয় করতে হবে, সবসময় আমরা এই সূত্রটাই ব্যবহার করব। সমান্তর ধারার ক্ষেত্রে সমান্তর ধারার একটাই সমষ্টির সূত্র আছে, এই একটা সমষ্টির সূত্রকে মডারেট করে আরো 3টা সূত্র তৈরি করা যায়। তো আমরা এই একটা সমষ্টির সূত্র অবশ্যই মাথায় রাখবো, সেটা কি n/2। nটা কি, n হচ্ছে পদ সংখ্যা, আমরা একটু লিখে নিই, n হচ্ছে পদ সংখ্যা। ওকে, আচ্ছা, a কি প্রথম পদ, n-1 ইন্টু d কি সাধারণ অন্তর। সাধারণ অন্তর কাকে বলে, পূর্ববর্তী পদ বা পরবর্তী পদ। এই বিষয়ে অঙ্ক যখন আমরা করব, অর্থাৎ গাণিতিক সমাধান যখন আমরা করব, তখন এই বিষয়ে ডিটেইলস আরো আলোচনা করা হবে। সেজন্য আমরা স্বাভাবিক সংখ্যার বর্গ বলছি এটাকে। তাহলে সেটা সমষ্টির সূত্র কি হবে, sn = n * n+1 to n+1/6। এটাকে দুই রকম ভাবে বলা যায়, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গ আর একটা হচ্ছে লিখে বলা যায়। সেজন্য আমি দুটাকে লিখে দিয়েছি। এবার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। ঘন আমরা জানি কিউবিক, তো 1 এর উপরে কিউব প্লাস 2 এর উপরে কিউব, 3 এর উপরে কিউব, এভাবে ডট ডট n এর উপরে কিউব যদি হয়, এই সকল ধারার সমষ্টির সূত্র হচ্ছে n * n+1/2 তারপরে হোল স্কয়ার বা পাওয়ার 2। ঠিক আছে, তাহলে সমান্তর ধারার এই যে ওই দুটো সূত্র, অরিজিনাল সূত্র, ওইগুলো থেকে এগুলো মডারেট করা হয়। তো এই সূত্রগুলো করলে কি হবে, একটু দুই একটা যেগুলো জটিল অঙ্ক আছে সেগুলো করা অনেক সমাধান হয়ে যাবে। সমান্তর ধারা শেষ করলাম, এবার গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করা যাক। তো গুণোত্তর ধারা কি, প্রথমে আমরা একটু গুণোত্তর ধারাটা দেখে নিই। গুণোত্তর ধারা হচ্ছে 2 + 4 + 8 + 16 + ডট 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 1024। এটা গুণোত্তর ধারা আসলে বুঝবো কি করে। গুণোত্তর ধারা হচ্ছে পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদকে ভাগ করতে হয়। পূর্ববর্তী পদকে, এটা পূর্ববর্তী এবং এটা পরবর্তী, ঠিক আছে, এদের দুইজনকে ভাগ করে যদি সবসময় একই মান পাওয়া যায়, বা এইটা থেকে এটা ভাগ করলে যদি একই মান পাওয়া যায়, তাহলে সেটাকে গুণোত্তর ধারা বলা হয়। আর সমান্তর ধারা কি হয়, যদি ডিফারেন্স করা হয়, এই দুটো ডিফারেন্স করা হয়, তাহলে সবসময় যদি একই মান পাওয়া যায় তখন তাকে সমান্তর ধারা বলা হবে। তাহলে গুণোত্তর ধারা এবং সমান্তর ধারার ভিতরে এটা বেসিক পার্থক্য। সমান্তর ধারায় ভাগ করতে হয়, ভাগ করে একই মান পাওয়া যায়, আর ভাগ করে যে মানটা পাওয়া যায় সেটাকে আমরা বলি সাধারণ অনুপাত। ভাগ করে পাওয়া যায় বলে আমরা এটাকে অনুপাত বলে থাকি। সাধারণ অনুপাতকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি, তোমরা প্রয়োজনে যে কোনো কিছু দ্বারা প্রকাশ করতে পারো। আচ্ছা, এটাও একটি গুণোত্তর ধারা। কিভাবে বুঝবো, আমরা প্রথমে এই পদ থেকে এই পদ বিয়োগ করব, হয় কেমন দেখি। এরপরে এই পদ থেকে এই পদ বিয়োগ করব, দেখছি আমরা মিলবে না। আমরা এবার ভাগ করে দেখব, এই পদ থেকে এই পদ ভাগ করব।
এবং এই পদ থেকে এই পদ ভাগ করব, এইভাবে ভাগ করে দেখবো যে আমরা যদি মিলে যায় তাহলে সেটা গুণোত্তর ধারা। অর্থাৎ ভাগ করে যদি প্রতিটা পদের একই মান পাওয়া যায় অনুপাত, সেটা হচ্ছে গুণোত্তর ধারা। আর বিয়োগ করে যদি প্রতিটা পদে একই মান পাওয়া যায় সেটা হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারা এটা প্রথম পদ, এটা প্রথম পদ, আর এগুলো বলা হয় সাধারণ আদর্শ গুণোত্তর ধারা। এখানে আমরা দিয়ে দেখাচ্ছি আদর্শ গুণোত্তর ধারা কি, এ আর গুণোত্তর ধারা যেহেতু গুণ, এবং ধারা হতে হলে নিশ্চয়ই প্রতিটা পদের মাঝখানে একটু যোগ থাকা লাগবে। অর্থাৎ অনুক্রমে সমষ্টি যদি হয়, অর্থাৎ যোগফল যোগ যদি হয় তাহলে সেটা ধারা হবে। ধারার প্রথম শর্ত ছিল এটা। তো এ আর এরা গুণ, আর এর উপরে 0 পাওয়ার থেকে শুরু হবে, এবার আর এর উপরে পাওয়ারটা বাড়তে থাকবে। আর এর উপরে 1, আর এর উপরে 2, আর এর উপরে 3, এভাবে ডট 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 n-2 n-1। এটা প্রথম পদ, আমরা জানি প্রথমে যে থাকে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে আর এর মান 1, তৃতীয় পদে আর এর মান 2, এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখতে হবে। চতুর্থ পদে আর এর মান 3, আচ্ছা, প্লাস ডট 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 n-1 তম পদে আর এর মান তাহলে আরেকটা কম হবে n-2, তাহলে n তম পদে আর এর মান হবে a আর টু দি পাওয়ার n-1। এবার আমরা দেখি, এবার হচ্ছে a কে বলা হয় প্রথম পদ, গুণোত্তর ধারার ক্ষেত্রে a কে প্রথম পদ বলা হবে। এবার সাধারণ অনুপাত আর বলা হবে, আর ইকুয়াল টু পূর্ববর্তী পদ বাই পরবর্তী পদ, অর্থাৎ এই পদ বাই এই পদ, অথবা এই পদ বাই এই পদ, বা এই পদ বাই এই পদ, পূর্ববর্তী পদ বাই পরবর্তী পদ। এবং n কে বলা হয় পদ সংখ্যা। এর উপর ভিত্তি করে গুণোত্তর ধারার কয়েকটি সূত্র পাওয়া যায়। গুণোত্তর ধারার মোট 4টি সূত্র। এই 4টি সূত্র যদি আমরা খুব ভালো করে নখদর্পণে রাখি, আশা করি গুণোত্তর ধারায় কোনো ধরনের প্রবলেম দেখা দিবে না। তো n তম পদ হচ্ছে a আর টু দি পাওয়ার n-1, আমরা এখানে কেবলই দেখে আসলাম n তম পদে a আর টু দি পাওয়ার n-1। সসীম সমষ্টি, অর্থাৎ সসীম সমষ্টির ক্ষেত্রে সসীম কি, অর্থাৎ যার সীমা নির্দিষ্ট, অর্থাৎ যার সীমা লাস্ট পর্যন্ত খুঁজে পাওয়া যায়, সেটাকে বলা হয় সসীম সমষ্টি। আর এই সসীম সমষ্টির ক্ষেত্রে গুণোত্তর ধারার 2টি সূত্র কার্যকর, আর এর মানের উপর নির্ভর করে। আর কি, আর হচ্ছে সাধারণ অনুপাতের মানের উপর নির্ভর করে এই গুণোত্তর ধারার 2টি সূত্র, সমষ্টির সূত্র বিদ্যমান। সেটা হচ্ছে Sn equal to a into 1 minus r to the power n 1 minus r। এটা কখন হবে, এটা দেখো 1 থেকে r to the power n মাইনাস আছে, তার মানে কি 1টা নিশ্চয়ই বড় হতে হবে। 1 থেকে rটা বিয়োগ যাচ্ছে, তার মানে 1টা বড় হতে হবে, নাহলে তো আমাদের নেগেটিভ সংখ্যা চলে আসবে। এই বিষয়টা থিঙ্কিংটা যখনই আমরা মাথায় রাখবো তখনই আমাদের এই সূত্রটা আমরা বুঝে ফেলবো। অর্থাৎ r এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে আমরা এই সূত্রটা কার্যকর করব। সূত্র দুটোর যে কোনো একটা কার্যকর হবে, সেটা আর এর মানের উপর নির্ভর করে কার্যকর হবে। সেই জন্য আমি আর এর কন্ডিশনটা দিয়ে দিয়েছি যে 1 থেকে যদি ছোট হয় আরটা, তাহলে এই প্রথম সূত্রটা কার্যকর হবে, অর্থাৎ 1 মাইনাস আর এর সূত্রটা কার্যকর হবে। আর যদি আর এর মান বড় হয় তাহলে দ্বিতীয় সূত্রটা কার্যকর হবে। দেখো এখানে r-1, তার মানে r থেকে 1টা বিয়োগ যাবে, কথা কিন্তু খেয়াল করতে হবে, r থেকে 1টা বিয়োগ যাবে। এই থিঙ্কিংটা যখনই আমাদের মাথায় কাজ করবে তখনই আমরা বিষয়টা বুঝে ফেলবো যে এটা ইউজ করবো, অর্থাৎ আর এর মানের উপর নির্ভর করে। অর্থাৎ আর এর মান যখন 1 থেকে বড় হবে তখনই আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে এই জিনিসটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। গুণোত্তর ধারা, এই ধারাটা যখন গুণোত্তর ধারা কোনো কাজে কোনো জায়গায় যদি পড়ে, সাপোজ ত্রিকোণমিতিতে পড়তে পারে যে এটি গুণোত্তর প্রগমনে আছে, প্রগমন মানেও হচ্ছে ধারা, তাহলে আমরা এই সূত্রটা, এই গুণোত্তর ধারাটা মাথায় সঙ্গে সঙ্গে ক্যাচ করে ফেলবো। ঠিক আছে, গুণোত্তর ধারার এই 3টি সূত্র নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমাদের গুণোত্তর ধারার চতুর্থ সূত্র বা স্পেশাল কেস। স্পেশাল কেসটা কি, গুণোত্তর ধারা যদি অসীমতর গুণোত্তর ধারা হয়। অসীম কি, অসীম মানে হচ্ছে যেটা সীমানা খুঁজে পাওয়া যায় না, সেই অসীম গুণোত্তর ধারা যদি হয় তাহলে আমরা সূত্র কি ইউজ করবো, Sn equal to a by 1 minus r। এই সূত্রটা আমরা ইউজ করবো। অর্থাৎ অসীম যত অসীম আছে, অর্থাৎ যার আমরা লিমিট পাবো না বা শেষ পদ পাবো না, সেটার ক্ষেত্রে আমরা Sn equal to a by 1 minus r এই সূত্রটা সর্বদা ব্যবহার করব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, নিশ্চয় আর এর মান 1 থেকে ছোট হতে হবে, নিশ্চয়ই আর এর মান 1 থেকে ছোট হতে হবে। অসীম ত্বকের ক্ষেত্রে এই একটাই মাত্র সূত্র। এবং আরেকটা বলি, আর এর একটা কন্ডিশন আছে, আর এর শর্ত হচ্ছে আর এর মান নিশ্চয়ই -1 থেকে +1 এর মধ্যে থাকতে হবে। অসীম গুণোত্তর ধারা হতে হবে,
হতে হলে আর এর মান -1 থেকে +1 এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ +1 এর উপরে উঠতে পারবে না এবং -1 এর বাইরেও যেতে পারবে না। -1 এর ভিতরেই থাকতে হবে। 1/2 হতে পারে, এই জাতীয় অনেকগুলো সংখ্যা হতে পারে। -1 থেকে +1 এর মধ্যে অনেক সংখ্যা আছে। এই বিষয়গুলো নিয়ে, এই বিষয় হচ্ছে গুণোত্তর ধারা সহ সকল ধারার নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এবং সাধারণ গণিতের যতগুলো ধারার সূত্র আছে সব বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। নেক্সট ক্লাসে এই অঙ্কগুলো অর্থাৎ ধারার অঙ্কগুলো বই পড়ব। আশা করি তোমরা অপেক্ষা করবা এবং সকল প্রকার সমস্যা এবং সমাধান করার চেষ্টা করব। আর পার্ট 2 সম্পর্কে আরো কিছু জানার থাকলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আসসালামু আলাইকুম।